গল্পের শুরু হয় লি নামের এই ছেলেটাকে দেখিয়ে। সে খুবই সাধারণ একজন ট্যাক্সি ড্রাইভার। এক রাতে একজন প্যাসেঞ্জার তাকে অনেক টাকা টিপস দেয়, বলে তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি 5 মিনিটে ফিরে এসে অন্য আরেক জায়গায় যাব। গাড়ি থেকে বের হওয়ার আগে লিকে একটা ড্রিঙ্কস দেয়। এটা খেয়ে লি সেখানেই অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় তার প্রচন্ড অস্বস্তি হচ্ছে। এমন সময় পুলিশ অফিসাররা এসে তাকে অ্যারেস্ট করে ফেলে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে নাকি 2-3 কেজি মাদক সরবরাহ করেছিল। আসলে সেই প্যাসেঞ্জার একটা ব্যাগ রেখে গিয়েছিল গাড়িতে, সেটার মধ্যেই মাদক ছিল। এভাবে মুহূর্তের মধ্যে লিয়ের জীবনটা একদম পাল্টে যায়। তাকে কয়েদিদের পোশাক পরিয়ে নিয়ে আসা হয় জেলখানায়। সেখানে ছিল তার মতো আরো অসংখ্য মাদকের সাথে জড়িত আসামিরা। প্রথম দিন সেলে ঢুকতেই অন্য কয়েদিরা মিলে তাকে মারধর শুরু করে, কারণ তাকে ভয় দেখিয়ে সব কাজ তাকে দিয়ে করাবে। এরপর থেকে লিয়ের সাধারণ জীবনটা একটা নরকে পরিণত হয়ে যায়। নীল রঙের নেম টেক পরা কয়েদিরা ছিল মাদকাসক্ত। সে খেয়াল করে সে কয়েদিরা জেলখানাতেও সবার চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করছে। অপরদিকে হুই নামের এই প্রসিকিউটরকে দেখানো হয়। সে হচ্ছে সরকার পক্ষের আইনজীবী। আদালতে পেন্ডিং হয়ে আছে এমন বিভিন্ন ছোটখাটো কেস তাকে দেয়া হতো, কিন্তু সে এইসব কেসে একদম আগ্রহী ছিল না। সে চাইতো শহরের টপ লয়ারদের মতো সুনাম অর্জন করতে। সৌভাগ্যক্রমে লিয়ের কেসটা তার হাতে এসে পড়ে। ফাইলগুলো দেখেই বুঝে যায় লিকে ফাঁসানো হয়েছে। লিকে একটা লিস্ট মুখস্থ করতে দেয়। তার স্মরণ শক্তি ছিল খুবই ভালো, তাই সে একবার দেখেই লিস্টের নামগুলো মুখস্থ করে ফেলে। এই দেখে হুইয়ের মাথায় একটা মাস্টার প্ল্যান চলে আসে। লিকে দায়িত্ব দেয় জেলখানার মাদক ব্যবসায়ীদের লিডারকে খুঁজে বের করতে। যদি সে এই কাজে সফল হয় তাহলে তার শাস্তি কমিয়ে দিবে এবং সে দ্রুত জেল থেকে বের হতে পারবে। এই অফারে সে রাজি হয়ে ফিরে আসে জেলখানায়। এরপর ইচ্ছে করেই কয়েকজন কয়েদিদের সাথে মারপিটে জড়িয়ে পড়ে। তখন সে গ্যাং লিডার কিমের নজরে চলে আসে। এরপর থেকে ধীরে ধীরে তাদের সাথে আরো বেশি সময় কাটাতে শুরু করে এবং এভাবেই তাদের অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। এর ফলে মাদক ব্যবসায়ীদের লিস্ট তৈরি করতে সময় লাগে অল্প কয়েক মাস। আর একদিন হুট করে সে কয়েদিদের হুই আটক করে ফেলে। এই ঘটনাটা অনেক বড় ব্রেকিং নিউজ হিসেবে চারদিকে ছড়িয়ে পড়ে। কয়েক মাস পর সরকার হুইকে প্রমোশন দেয়। বর্তমানে সে চিফ প্রসিকিউটর। অপরদিকে লিকেও সেই জেলখানা থেকে শিফট করে অন্য একটা জেলে পাঠানো হয়। সেখান থেকে হুইয়ের সাথে প্রতিদিন দেখা করতে আসতো। লিয়ের মনেই হতো না সে একজন জেলখানার আসামি। এমনকি হুইয়ের সাথে ডিনার থেকে শুরু করে ড্রিঙ্কস পর্যন্ত করত। এক রাতে দুজন নিজেদের অতীত জীবন নিয়ে গল্পগুজব করছিল। আসলে দুজনই মধ্যবিত্ত পরিবারের সন্তান। হুই জানায় সে সিওলের সব থেকে বড় আইনজীবী হতে চায়। এর জন্য লিয়ের সাহায্য প্রয়োজন। তাকে সে গুপ্তচর হিসেবে কাজ করতে বলে। এতে অনেক টাকা ইনকাম করতে পারবে। লি তার অফারে রাজি হয়ে যায়। এতে হুই খুশিতে তাকে ছোট ভাই বলে ডেকে ফেলে। লিও তাকে বড় ভাই হিসেবে গ্রহণ করে নেয়। তখন হুই তাকে একটা মূল্যবান পরামর্শ দেয়। বলে তুমি মাদকাসক্তদের ধরিয়ে দেবে ঠিকই, কিন্তু কখনো নিজে মাদকাসক্ত হয়ে যেও না। এরপর ঘটনা প্রবাহ 3 বছর সামনে চলে আসে। লি অনেক আগেই জেলখানা থেকে বেরিয়ে এসেছিল এবং হুইয়ের গুপ্তচর হিসেবে কাজ করতে থাকে। আর বর্তমানে সে একজন স্নিচের দায়িত্ব পালন করে, অর্থাৎ মাদকাসক্ত ব্যক্তি প্রসিকিউটর এবং পুলিশদের মধ্যে ডিল করিয়ে দেয়। এর ফলে একদিকে মাদকে জড়িত ব্যক্তিরা কম শাস্তি পায়, আবার অন্যদিকে তাদেরকে ধরতে পারায় সরকারও খুশি হয়ে পুলিশদের বোনাস দেয়। আর এখান থেকে সে কমিশন নিত। দেখা যায় তার নিজস্ব একটা বিলাসবহুল গাড়িও আছে। তার লাইফস্টাইল এখন সম্পূর্ণ আলাদা। ড্রাগ সাপ্লায়ারদের থেকে শুরু করে পুলিশ সবার সাথেই তার ভালো পরিচিতি ছিল। অপরদিকে সাং নামের এক নার্কোটিক্স অফিসারকে দেখানো হয়। সে ছিল খুবই কঠোর প্রকৃতির একজন অফিসার। এক রাতে সুজিন নামের এই মেয়েটা আটক হয়। তার কাছ থেকে অনেকগুলো নেশা জাতীয় ট্যাবলেট পাওয়া গিয়েছে। এই খবরটা যদি বাহিরে জানাজানি হয় তাহলে অনেক বড় ব্রেকিং নিউজ হয়ে যাবে, কারণ সে ছিল একজন অভিনেত্রী। সাং তাকে জিজ্ঞেস করে এসব ট্যাবলেট সে কোথা থেকে পেয়েছে। উত্তরে সে মিস্টার ইয়ম নামের এক ডিলারের নাম বলে। এই শুনে সাং ইয়মকে ধরার জন্য পরিকল্পনা করে ফেলে। ওইদিকে লি চলে আসে হুইয়ের সাথে দেখা করতে। সে আজকেই সিওল শহরের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছে। তার নতুন অফিস দেখে লি তাকে শুভেচ্ছা জানায় এবং এই উপলক্ষে তাকে একটা গোল্ডেন লাইটার গিফট করে। একই রকম একটা লাইটার তার নিজের কাছেও ছিল। এরপর সে নতুন এক ধরনের মাদকের বিষয়ে জানায়। এর দাম অনেক বেশি হওয়ায় শুধু ধনী মানুষরাই কিনতে পারে। চই নামের এক ছেলের কাছ থেকে এই মাদকের সন্ধান পেয়েছে। সে হচ্ছে শহরের এক ধনী ব্যবসায়ীর ছেলে, আর এই মাদকটিও বিক্রি করে ইয়ম। পরদিন সাং তার দলবল নিয়ে ইয়মকে ধরার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু তার কাছাকাছি যাওয়ার আগেই লি তাকে ফোন করে বলে তোমার পেছনে পুলিশের গাড়ি আছে, যদি বাঁচতে চাও আমার কথা মতো কাজ করো। ইয়ম লিকে চিনত না, তবে এই মুহূর্তে তার কথা মতো কাজ করা ছাড়া কোনো উপায় নেই। দেখা যায় লি সাংদের গাড়ির সামনে তার গাড়ি নিয়ে চলে আসে। এতে ইয়ম পালানোর সুযোগ পেয়ে যায় এবং লিয়ের কথা মতো সে একটা ট্রেন স্টেশনে ঢুকে পড়ে। তবে কিছুক্ষণ পর সাং তাকে পিছু করে সেখানেও পৌঁছে যায়। তাদের থেকে বাঁচার জন্য ইয়ম একটা কাচের টুকরো তার নিজের গলায় ধরে, মানে বোঝাতে চায়
সে মৃত্যুবরণ করে ফেলবে। ঠিক সেই মুহূর্তে তার পেছনে একটা ট্রেন এসে থামে আর সেখান থেকে বের হয় প্রসিকিউটর হুই। সে দ্রুত ইয়মকে অ্যারেস্ট করে ফেলে। এই দেখে সাং প্রচন্ড রাগান্বিত হয়ে যায়, কারণ সে ইয়মকে অনেকদিন ধরে টার্গেট করে রেখেছিল। তবে তার কথায় কোনো কাজ হয় না, কারণ সাউথ কোরিয়াতে প্রসিকিউটরদের ক্ষমতা অনেক বেশি হয়। এভাবে লি অভিনব একটা পরিকল্পনা করে ইয়মকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর তখন সাং বুঝতে পারে লি হচ্ছে হুইয়ের গুপ্তচর আর সেই তার রাস্তা আটকে দিয়েছিল। এরপর দেখা যায় লি আর হুই মিলে ইয়মকে জিজ্ঞাসাবাদ করছে। তারা জানতে চায় সে কার কার কাছে সেই দামি মাদক বিক্রি করে এবং তাদেরকে কোথায় গেলে আটক করতে পারবে। প্রথমে ইয়ম কিছু বলতে না চাইলেও দুজন তাকে ভয় দেখাতে শুরু করে। ইয়ম মাদকের ডিলার হওয়ার পাশাপাশি আরো অনেক অবৈধ কাজ করত, তাই হুই বলে কম করে হলেও তোমার 15 বছরের জেল হবে। এসব শুনে সে ভয় পেয়ে যায় এবং একটা ঠিকানা দেয়। রাতের বেলা সুজিনকে দেখানো হয় একটা নাইট ক্লাবের সামনে। আসলে তার বয়ফ্রেন্ড হান ছিল খুবই প্রভাবশালী এক ছেলে। হানের বাবা মিস্টার চ্যাং কয়েক মাস পর রাষ্ট্রপতির পদে নির্বাচন করবে আর সুজিন তার বয়ফ্রেন্ডের মাধ্যমেই মাদকে জড়িয়ে পড়েছিল। তাই সাং তাকে বলেছিল, যদি তুমি এসব ঝামেলা থেকে মুক্ত হতে চাও তাহলে হান কোথায় মাদক গ্রহণ করে সেটা আমাকে জানাবে। তো কথা মতো সুজিন সাংকে ফোন করে এই নাইট ক্লাবে চলে আসতে বলে। আজকে হান এখানে একটা পার্টি করবে। এই শুনে সাং তার টিম নিয়ে বেরিয়ে পড়ে। ওইদিকে হান সুজিনকে দেখে জোর করে পার্টিতে নিয়ে যায়। কিছুক্ষণ পর হুইয়ের টিম এসে ক্লাবের প্রত্যেককে অ্যারেস্ট করে। তখন হান তার বাবাকে ফোন দেওয়ার চেষ্টা করে, কিন্তু হুই তার ফোনটা নিয়ে নেয়। এইদিকে সাং এসে দেখে হুইয়ের টিম আগেই সবাইকে গ্রেফতার করে ফেলেছে, এমনকি সুজিনকেও সেখানে নেশাগ্রস্ত পাওয়া গিয়েছিল, তাই তাকেও নিয়ে যাওয়া হচ্ছিল। এসব দেখে সাংয়ের প্রচন্ড রাগ হয়, কিন্তু সে কিছুই করতে পারছিল না। এরপর দেখা যায় মিস্টার চ্যাং হুইয়ের সাথে সরাসরি কথা বলতে এসেছে। হুই তার ছেলেকে এখানে ভিআইপি ট্রিটমেন্ট দিচ্ছিল। এই দেখে চ্যাং বলে, আমার হয়ে কাজ করো, ইলেকশনের পর পুরো সাউথ কোরিয়ার প্রধান প্রসিকিউটর হবে তুমি। এই শুনে হুই লোভে পড়ে তার সাথে মিলিত হয়ে যায়। এরপর সে ইয়মকে খবর দেয়, কারণ এতদিনের সব কুকর্মের প্রমাণ মুছে ফেলতে হবে। প্রথমেই সে লিকে মারধর করার অর্ডার দেয়, তাকে একদম পঙ্গু করে দিতে বলে, যেন সে কখনোই হুইয়ের কথা বাহিরে প্রকাশ করার সাহস না পায়। দেখা যায় লি বাসায় যাওয়ার পথে ইয়মের উপর হামলা করেছে। প্রথমেই তার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এরপর তাকে একটা ভয়ানক নেশার ইনজেকশন পুশ করে এবং আরো যন্ত্রণা দিতে পায়ে আগুন ধরিয়ে দেয়। সে ব্যথায় চিৎকার করছিল। তার আপনজন এমন ভাবে ধোঁকা দিবে সেটা কল্পনাও করতে পারেনি। অপরদিকে হুইয়ের টিম সাংয়ের অফিসে রেড করে। সাং নাকি এক মাদকাসক্ত ব্যক্তির কাছ থেকে ঘুষ নিয়েছে। সে কিছু বুঝে ওঠার আগেই তাকে অ্যারেস্ট করে ফেলে। এরপর ঘটনা প্রবাহ 3 মাস সামনে চলে আসে। লিকে একটা ছোট্ট রুমে দেখানো হয়। আসলে তাকে সাহায্য করছিল পার্ক নামের এই ছেলেটা। লি তাকে একসময় জেলে যাওয়ার হাত থেকে রক্ষা করেছিল, তাই লিকে এখানে রিহেবের মতো করে আটকে রেখেছে, কারণ সেই ইনজেকশনের ফলে সে একদম মাদকাসক্ত হয়ে পড়েছে। প্রতিদিন চিৎকার করত নেশার জন্য, কিন্তু পার্ক তাকে নেশা করতে দিত না। এভাবেই তার দিন পার হচ্ছিল। প্রথম দিকে তার প্রচন্ড কষ্ট হতো নিজেকে কন্ট্রোল করতে, তবে ধীরে ধীরে সে নেশা থেকে বেরিয়ে আসছিল। একদিন পার্ক পরীক্ষা করতে তার হাতে একটা ইনজেকশন ধরিয়ে দেয়, কিন্তু লি সেটা ব্যবহার করে না। এতে সে বুঝতে পারে লি মাদকাসক্তি থেকে মুক্তি পেয়েছে। এরপর আরো 4 মাস অতিবাহিত হয়। লি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী আর সে এখন প্রতিশোধ নিতেও প্রস্তুত। অপরদিকে এখনো সাংয়ের কেসটা আদালতে চলছিল, তবে আজকে তাকে নির্দোষ হিসেবে জামিন দেওয়া হয়, কারণ তার বিরুদ্ধে ঘুষের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সে খুশিতে বেরিয়ে এসে তার পরিবারের সাথে দেখা করে। এমন সময় ইউন নামের এক লয়ার তার সাথে কথা বলতে আসে। সে হচ্ছে মিস্টার চ্যাং এর বিপক্ষ প্রার্থীর লয়ার। সে সাংয়ের সাহায্য চায় হানকে অ্যারেস্ট করতে, কিন্তু সাং এসব ঝামেলায় পড়তে চায় না, তাই পরিবার নিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। ওইদিকে হুইকে দেখা যায় মিস্টার চ্যাং এর নির্বাচনী প্রচারণা এসেছে। সেখানে হানের সাথে খুব রাগারাগি করছিল, কারণ ইউন তার বাবার বিরুদ্ধে নেমে পড়েছে আর সে যে কোনো কেসের শেষ দেখে ছাড়ে। তবে হুইয়ের ব্যবস্থা আগেই করে রেখেছে। সে বিপক্ষ দলের একজন কর্মকর্তাকে অ্যারেস্ট করেছিল এবং তাকে দিয়ে কনফেস করাবে লয়ার ইউন অবৈধভাবে টাকার লেনদেন করে, এভাবে ফাঁসিয়ে তার ক্যারিয়ার শেষ করে দিবে। এই শুনে হান কিছুটা শান্ত হয়। এইদিকে সাং তার কলিগের সাথে কথাবার্তা বলতে এসেছিল। এমন সময় হঠাৎ লিকে দেখতে পায় এবং দৌড়ে গিয়ে তাকে মারধর শুরু করে। লি তাকে বলতে থাকে সে এসবের কিছুই জানতো না, সে নিজেও ধোঁকাবাজির শিকার হয়েছে, কিন্তু সাং বিশ্বাস করতে চায় না। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ডাক দেয় সুজিন। তাকে দেখে সাং শান্ত হয়।
এরপর তিনজন আলোচনা করতে একটা বারে চলে আসে। লিয়ের সাথে এতদিন কি হয়েছে সব তাদের খুলে বলে। সুজিনও জানায় সে পুরোপুরিভাবে মাদক কেনাবেচার সাথে জড়িয়ে পড়েছে, আর এসব কিছু হয়েছে হানের কারণে। তিনজনের লক্ষ্য একটাই, সেটা হলো হান এবং তার লোকজনদের আটক করা। সাং বলে, আমরা মাত্র তিনজন এত প্রভাবশালী ব্যক্তির সাথে কিভাবে লড়াই করব? লি জানায় তার কাছে একটা আইডিয়া আছে। সেই নাইট ক্লাবের সবকিছু তার চশমাতে রেকর্ড হয়ে গিয়েছিল। ইয়ম তাকে মারধর করার পর সেই চশমাটা নিয়ে যায়। পরদিন লি আর সাং চলে আসে কেইত নামের এই মহিলার কাছে। সে ইয়মের মাদক সাপ্লাইয়ের সাথে জড়িত। যদি সে ইয়মের ব্যাপারে তথ্য দেয় তাহলে তাকে অ্যারেস্ট করবে না। এই শুনে কেইত তাদের সবকিছু জানিয়ে দেয়। ইয়ম একটা মাছের ট্রাকের ভেতর মাদক লুকিয়ে সেগুলো লেনদেন করে। সেই মাদকগুলো জিম্মি করতে পারলে ইয়ম অবশ্যই তাদের কন্ট্রোলে চলে আসবে। এইদিকে হান একটা পার্টির আয়োজন করেছিল, সেখানে সুজিনকেও ইনভাইট করেছে। তবে সেখানে যাওয়ার আগে সুজিন তার ব্যাগে একটা ছোট ক্যামেরা লাগিয়ে নেয়। এরপর পার্ক তাকে নিয়ে রওনা হয়। অপরদিকে সাংরা কেইতের কথা মতো ঠিকানায় পৌঁছে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর একটা বিল্ডিং এর সামনে ইয়মের ট্রাক এসে থামে এবং দুজন ব্যক্তি গাড়ি থেকে বিল্ডিং এর ভেতরে চলে যায়। এই সুযোগে লি সেই ট্রাকের উপর উঠে পড়ে এবং দেখতে পায় মাছের ট্যাঙ্কের মধ্যে একটা বড় বাক্স রাখা। এমন সময় সাংয়ের নজর পড়ে বিল্ডিং এর দিকে। সে দেখে ইয়ম নিজেই সেই ট্রাকের ডেলিভারি নিতে এসেছে। এই দেখে সে লিকে কিছু না বলেই ইয়মের পিছু নিতে শুরু করে। এরপর লি একাই ট্রাক থেকে সেই বাক্সটা বের করতে প্রস্তুতি নেয়। এইদিকে সাং বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে ইয়মকে অ্যারেস্ট করতে চায়, কিন্তু ইয়মের লোকজন তার উপর ঝাঁপিয়ে পড়ে। সাং তাদের সাথে মারপিট শুরু করে দেয়। এই সুযোগে ইয়ম বাহিরে এসে পড়ে এবং খেয়াল করে ট্রাক থেকে সব মাছ নিচে পড়ে আছে। এই দেখে বুঝতে পারে মাদকগুলো কেউ চুরি করার চেষ্টা করছে। সে দ্রুত ট্রাকের ভেতরে গিয়ে লিয়ের উপর আক্রমণ শুরু করে। তবে লি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সেও ইয়মের সাথে সমানভাবে মারপিট করছিল। এভাবে একদিকে সাং সেই গুন্ডাদের সাথে লড়াই করে জিতে যায়, এদিকে লি অনেকক্ষণ যাবৎ ধস্তাধস্তি করে ইয়মকে আহত করে ফেলে। এরপর দেখা যায় তাকে একটা গাড়িতে আটকে রাখা হয়েছে। সাংরা তাকে সেই ভিডিও ফুটেজগুলো দিতে বলে। তাদের মারধর সহ্য করতে না পেরে ইয়ম সেই ফুটেজগুলো দিয়ে দেয়। সেই ভিডিওতে দেখা যাচ্ছিল হান নাইট ক্লাব থেকে অ্যারেস্ট হচ্ছে, তবে এর থেকেও শক্ত প্রমাণ দরকার। এর জন্য তারা অপেক্ষা করছিল সুজিনের আশায়। দেখা যায় একটা প্রাইভেট ইয়টে হানরা পার্টি করছে, আর তখন সুজিনের গোপন ক্যামেরাতে হানের মাদক সেবনের দৃশ্য রেকর্ড হয়ে যায়। এরপর সে দ্রুত বাথরুমে গিয়ে ভিডিওটা লিয়ের কাছে পাঠিয়ে দেয়। এইদিকে পার্ক থানায় ফোন করে জানায় ইয়টের মধ্যে হান মাদক সেবন করছে। অপরদিকে তখন সাংরা চলে এসেছে নার্কোটিক্স ডিপার্টমেন্টে। তবে ভেতরে প্রবেশ করার আগে লি ইয়মের কাছে জিজ্ঞেস করে তাকে পঙ্গু করার নির্দেশ দিয়েছিল কে। আসলে সে আগে থেকেই জানতো কাজটা হুইয়ের, তবুও সে শেষবার কনফার্ম হয়ে নিতে চায়। ইয়ম কিছু গোপন না করে তাকে সত্য কথা বলে দেয়। এরপর সাং ইয়মকে অফিসারদের কাছে রেখে লিয়ের গাড়িতে ফেরত আসে। অপরদিকে তখন হুই টিভিতে নিউজ দেখে হাসছিল, কারণ সে লয়ার ইয়নকে বদনাম করতে সফল হয়েছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট এসে জানায় কেউ একজন থানায় ফোন করে হানের ব্যাপারে তথ্য দিয়েছে। এই শুনে সে দ্রুত ইয়মকে ফোন করে, বলে তুমি যত তাড়াতাড়ি সম্ভব পার্টি অফ করে চলে এসো। কেউ তোমার নামে কমপ্লেন করেছে এবং হতে পারে তোমার বিরুদ্ধে কেউ প্রমাণ জোগাড় করেছে। এই শুনে হান সেই ইয়ট নিয়ে শহরে ফিরে আসে। এইদিকে দেখা যায় সাংয়ের কলিগ আসলে হুইয়ের লোক। সে ফোন করে জানিয়ে দেয় ইয়মকে অ্যারেস্ট করা হয়েছে। তাছাড়া একটা সিসিটিভি ফুটেজে লি, সাং এবং সুজিনকে একসাথে দেখা গিয়েছে। এই শুনে হুই বুঝতে পারে তিনজন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে নেমেছে। অপরদিকে তখন পার্ক আর সুজিন খুবই আনন্দ করছিল, কারণ তারা সফলভাবে ভিডিও ফুটেজ কালেক্ট করে ফিরে আসতে পেরেছে। লি তাদেরকে ভিডিও কল করে। এরপর চারজন খুশিতে সেলিব্রেট করতে থাকে। সাং এখানে সুজিনের কাছে ক্ষমা চায়, কারণ প্রথমবার নাইট ক্লাবের লোকেশন তার কথাতেই জানিয়েছিল এবং একটা বিশাল বিপদে পড়েছিল। সুজিন তাকে ক্ষমা করে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই ভিডিও কল বন্ধ হয়ে যায় একটা বিকট শব্দে। দেখা যায় সুজিনের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। পার্ক মৃত্যুবরণ করলেও সুজিন তখনও জীবিত ছিল, কিন্তু হুইয়ের লোক এসে তার মোবাইলগুলো নিয়ে যায় এবং তাকে মুখ চেপে মেরে ফেলে। সাংরা ঘটনাস্থলে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। দেখতে পায় সুজিনদের গাড়িটা আগুনে পুড়ে যাচ্ছে। এই দেখে সাং নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে না। সে অঝরে কান্না শুরু করে। এইদিকে এই ঘটনায় লি একদম ভেঙে পড়ে। সে নিজেকে এই দুটো নিষ্পাপ প্রাণের মৃত্যুর জন্য দায়ী মনে করে। এরপর সে সাংকে তার থেকে আলাদা হয়ে যেতে বলে, কারণ সে চায় না তার জন্য আর কারোর জীবন চলে যাক। তাকে কোনোভাবেই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবে না। তবে সাং জানায় সে তার থেকে আলাদা হবে না। একসাথে মিলে যেই মিশন চালু করেছিল সেটা সফল করেই তবেই থামবে। এইদিকে হুই আসে হানের সাথে কথা বলতে। তখন হান তার সাথে খুবই বাজে ব্যবহার করে, কারণ সে নাকি কোনো কিছুই ঠিকভাবে সামলাতে পারছে না। এই শুনে হুই প্রচন্ড রাগান্বিত হয়ে যায় এবং তাকে গালমন্দ করতে চলে আসে। এসব দেখে হান একদম হা হয়ে তাকিয়ে থাকে, কারণ সে কখনো হুইকে এত বেশি টেনশনে দেখেনি। কিছুক্ষণ পর লি ফোন করে হুইকে একটা ঠিকানা দেয় এবং একা তার সাথে দেখা করতে বলে। হুই সেই ঠিকানায় এসে লিয়ের সাথে দেখা করে। প্রথমেই
হুই ওই পেন ড্রাইভটা চায় যেখানে হানের ভিডিওটা আছে, কিন্তু লি তাকে একদম পরিষ্কারভাবে জানায় সে কখনোই সেটা দিবে না। সে বলে, আপনাকে আমি বড় ভাইয়ের মতো সম্মান করতাম, কেন আমার জীবনটা ধ্বংস করে দিয়েছিলেন? হুই বলে, সাউথ কোরিয়ার চিফ প্রসিকিউটর হতে সবকিছুই করতে পারি, তাই শান্ত হয়ে যাও, কারণ তুমি আমার কিছুই করতে পারবে না। এই শুনে লি খুবই রাগান্বিত হয়ে বলে, আপনি শুধু অপেক্ষা করুন, আপনার এই মিথ্যার সাম্রাজ্য খুব দ্রুত ধ্বংস হবে। এই বলে সে চলে যায়। পরদিন সে দেখা করতে আসে কেইতের সাথে, তাকে একটা বোটের ব্যবস্থা করে দিতে বলে, কারণ সে এই দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করেছে। এইদিকে হুই তার টিম নিয়ে সেই পেন ড্রাইভের সন্ধান করতে থাকে। সে লিয়ের সেই বাসাতে তল্লাশি করে যেখানে সে দীর্ঘ সময় আটকা ছিল মাদক থেকে মুক্তি পেতে, কিন্তু সেখানেও পেন ড্রাইভটা খুঁজে পায় না। এমন সময় কেইত তাকে ফোন করে বলে তার কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, যদি তাকে মাদকের ব্যবসা করতে দেয়া হয় তাহলে সে বলবে। হুই তার কথায় রাজি হলে কেইত তাকে জানায় সাংশি পেন ড্রাইভ নিয়ে বিরোধী দলের প্রার্থীর কাছে যাচ্ছে। তার কাছে পেন ড্রাইভটা জমা করে দিলে হানের সব কুকীর্তি ফাঁস হয়ে যাবে। তাই সাং সেখানে পৌঁছানোর আগেই হুই তার লোকজন দিয়ে তাকে অ্যারেস্ট করিয়ে ফেলে এবং সেই পেন ড্রাইভটা নিয়ে নেয়। তবে সে জানায় ভিডিওটার অনেক কপি আছে। দেখা যায় সেই ভিডিওটা সব জায়গায় ভাইরাল হয়ে গিয়েছে। এর ফলে হুই তাকে অ্যারেস্ট করতে বাধ্য হবে। এরপর সে আসে সাংকে জিজ্ঞাসাবাদ করতে, তার কাছে লিয়ের লোকেশন জানতে চায়। এর বিনিময়ে তার বিরুদ্ধে থাকা সমস্ত অভিযোগ তুলে নেওয়া হবে। প্রথমে সাং রাজি হতে চায় না, তখন হুই তাকে সিসিটিভিতে তার মেয়ে এবং স্ত্রীর ভিডিও দেখায়। তারা সাংয়ের জন্য বাহিরেই অপেক্ষা করছিল, তাদেরকে হুই কোনো ক্ষতি করে দিতে পারে এই ভেবে সে তার কথায় রাজি হয়। তবে তার কাছে একটা সিগারেট খেতে চায়। হুই তাকে সিগারেট এবং তার সেই লাইটারটা দেয় যেটা লি তাকে উপহার দিয়েছিল। সাং সিগারেট ধরিয়ে লাইটারটা ফেরত দিয়ে দেয়, পাশাপাশি লিয়ের লোকেশনটাও জানিয়ে দেয়। এরপর হুই সেই লোকেশনে পাঠায় ইয়মকে। তাকে এবার দেখা মাত্র মেরে ফেলার অর্ডার দিয়েছিল। ওইদিকে তখন হানকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে, কারণ তার ড্রাগ টেস্ট করিয়ে দেখবে সে আদতেই মাদকাসক্ত কিনা। সাংবাদিকরা তাকে নানান প্রশ্ন করতে থাকে, আর এসব শুনে সে খুব রেগে যায়। আসলে সে জানে টেস্ট করলে সে ধরা পড়ে যাবে, তবে হুই আগেই সবকিছু প্ল্যান করে রেখেছিল। সে কৌশলে হানের টেস্ট রিপোর্ট পাল্টে দেয়। এর ফলে হান সেই কেস থেকে মুক্তি পেয়ে যায় আর খুশিতে হয়ে যায় আত্মহারা। এরপর হুই তাকে সবকিছু খুলে বলে কিভাবে তাকে নির্দোষ প্রমাণ করতে অসংখ্যবার আইন ভঙ্গ করতে হয়েছে। কিছুক্ষণ পর সরকারি অনেক কর্মকর্তা হুইয়ের সাথে ডিনার করতে আসে। তারা খুবই আনন্দিত ছিল, কারণ এখন মিস্টার চ্যাংকে হারানো প্রায় অসম্ভব, আর সে যদি জিতে যায় তাহলে এরা অনেক বেশি উপকৃত হবে। চ্যাং একটা শোতে ইন্টারভিউ দিতে গিয়েছিল, সেখানে অভিনয় করে অনেক মিথ্যা বলে। তার ছেলে নাকি অনেক সহজ সরল, সে যদি মাদকাসক্ত হিসাবে প্রমাণিত হয় তাহলে সে এই ইলেকশন থেকে সরে দাঁড়াবে। সে একদিকে এসব মিথ্যা গল্প বলছিল, ওইদিকে ইয়ং তার লোকজন নিয়ে সাংয়ের দেয়া ঠিকানায় চলে আসে। দেখতে পায় লিয়ের গাড়িটা সেখানেই দাঁড়িয়ে আছে, কিন্তু সেটার ভেতরে লি ছিল না। সেখান থেকে বেরিয়ে আসে কেইথের লোকজন। এরপর তারা ইয়মদের উপর ঝাঁপিয়ে পড়ে। আসলে একসময় এই মাদকের ব্যবসাটা পরিচালনা করত কেইথ, কিন্তু ইয়ম এসে তাকে সরিয়ে দিয়ে এই ব্যবসা করতে থাকে। সেই ইয়মকে এত বেশি মারধর করেছে যে সেখানেই মৃত্যুবরণ করে। অপরদিকে সেই টিভি শোতে হঠাৎ একটা ভিডিও প্লে করা হয়। সেই ভিডিওতে দেখা যাচ্ছিল হুই আর হানকে। একটু আগে হুই যেসব স্বীকারোক্তি দিয়েছিল সেই সবকিছু রেকর্ড হয়ে গিয়েছে। এমনকি তারা সেই রুমের মধ্যে কি করেছে সেগুলো লাইভে দেখানো হচ্ছিল। এই দেখে তারা সবাই খুব আতঙ্কিত হয়ে পালিয়ে যায়। হুই বুঝতে পারে রাস্তার বিপরীতে থাকা বিল্ডিং এর ওপর থেকে কেউ একজন ভিডিও করছে। সে আর কেউ না, বরং লি নিজেই। এই দেখে সে দ্রুত জানালা বন্ধ করে দেয় এবং সেই মাইক্রোফোনটা খুঁজতে থাকে যেটা দিয়ে তাদের কথা রেকর্ড হচ্ছে। একটু পর বুঝতে পারে তার পকেটে থাকা লাইটারে মাইক্রোফোনটা লুকানো ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন সাং সিগারেট খেতে তার কাছে লাইটার চায়, তখন সে কৌশলে লাইটারটা পাল্টে দিয়েছিল। এভাবেই লি তাদের সকল কুকর্ম ফাঁস করে দিয়ে সেখান থেকে চলে আসে। এই ঘটনায় মিস্টার চ্যাংকে ইলেকশন থেকে বাদ দেওয়া হয়। সাং চলে আসে হানকে অ্যারেস্ট করতে, তবে সে তখন ছিল নেশাগ্রস্ত অবস্থায়। সাং তাকে ধরার আগেই সে ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে। এইদিকে সরকারি অফিসাররা এসে হুইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর ঘটনা প্রবাহ কয়েক মাস সামনে চলে আসে। লি এখন কাজ করে হুইয়ের অধীনে, মানে সে বিভিন্ন ড্রাগ মাফিয়াদের সাথে ডিল করতে যেত এবং গোপনে তাদের ভিডিও রেকর্ড করত। এরপর সাংকে খবর দিলে সে এসে তাদের অ্যারেস্ট করে ফেলত। দুজনের মধ্যে সম্পর্ক ছিল বন্ধুর মতো। দেখা যায় সাং তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে মজা নিচ্ছে, আর এখানেই গল্পটার সমাপ্তি ঘটে।